আজকে কি কথা বললেন, এনাদের কি আশ্বস্ত করলেন, কি কথা বললেন? যোগ্যরা যারা আছে সরকারের অপদার্থতায় এবং দুর্নীতিগ্রস্ততায় তারা আজকে রাস্তায়। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যোগ্যদেরকে চাকরি ফেরাতে হবে, একটাই দাবি। এবং এখানে একটা জিনিস আমরা দেখলাম যে আপনি হয়তো এনাদের যে দাবিটা করেছেন, এদের দাবি হচ্ছে যে যারা যোগ্য তারা বেঁচে থাকুক, যারা দুর্নীতিগ্রস্ত। আমাদেরও তাই দাবি। আপনাদের দলেরই বিকাশ বাবু, ফিরদৌস বাবু, তারা তো বলছে প্যানেল ক্যান্সেল করবে। পার্টি কি উকিল দাঁড় করিয়েছে জানি না, কিন্তু তাহলে সেটা তো জানতে হবে। পার্টি তো উকিল দাঁড় করায়নি, সিপিএম এর উপর বর্তাচ্ছে। সিপিএম দায় নেবে না এই কারণ সিপিআইএম যোগ্যদের পাশে আছে। সিপিআইএম কোন যোগ্যদেরকে রাস্তায় বসতে এবং চাকরি প্রার্থীদেরকে রাস্তায় বসতে দেবে না। এই মুহূর্তে আছি ধর্মতলা ওয়াই চ্যানেল, এবং যেখানে যোগ্য চাকরি হারা শিক্ষকরা দুশ্চিন্তায় বসে আছে। আগামীকাল সুপ্রিম কোর্টে আছে এই বিষয় নিয়ে শুনানি, কিন্তু এই কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগেই এখানে চলে এসেছিলেন সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, এবং তিনি দীর্ঘক্ষণ এনাদের সঙ্গে কথা বলেছেন। কি আলোচনা হলো দেখুন, আমরা যেটা ম্যাডাম তো এসে বললেন যে আমরা তোমাদের পাশে আছি, আপনাদের পাশে আছি, কিন্তু আমরা আমাদের দাবি জানিয়েছি এবং আমাদের বক্তব্য জানিয়েছি এটাই যে আপনার আশায় আমরা অত্যাধিক আনন্দিতও নই আর আপ্লুতও নই। কারণ আপনি বলছেন যে আপনাদের পাশে আছি, কিন্তু এই আশা বা পাশে থাকাটা ঠিক কেমন? কারণ পাশে তখনই থাকবেন যখন মন থেকে বা হৃদয় থেকে থাকবেন। লড়াই চলছে এখন সুপ্রিম কোর্টে। আমরা দেখতে চাই যে সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে ওনারা কতটা আমাদের পাশে আছেন। কারণ ওনার পার্টিরই বর্ষিয়ান নেতা, রাজ্যসভার সাংসদ, প্রাক্তন কলকাতার মেয়র, প্রখ্যাত আইনজীবী, তিনি আমাদের এই কেসটাকে প্যানেল ক্যান্সেলের দাবি জানিয়ে সবাইকেই পথে বসাতে চাইছেন। তাহলে তার দলের একজন প্রখ্যাত আইনজীবী তিনি প্যানেল ক্যান্সেলের দাবি জানাচ্ছেন, আর তার দলের অন্য একজন যুবনেত্রী এসে আমাদেরকে বলছেন যে তোমাদের পাশে আছি। তার মানে একজন বলছে পাশে আছি আমাদেরকে, মানে আমাদের ভোটটাকে নেওয়ার জন্য, না আমাদেরকে পাশে রাখার জন্য, কিন্তু ভিতর থেকে তো লড়াইটা করছেন সুপ্রিম কোর্টে প্যানেল বাতিলের জন্য। তাই ওনাদের যে দাবি বা ওনাদের যে বক্তব্যের সঙ্গে আমরা সহমত হতে পারছি না। কিছুক্ষণ আগে আমি যখন প্রশ্ন করলাম যে আপনি পাশে আছেন, বলছেন যোগ্যদের পাশে আছি, এটা বললো। আমি তখন প্রশ্ন করলাম আপনাদেরই দলের লোক বিকাশ বাবু, ফিরদৌস বাবু, তারা তো প্যানেল বাতিল চাইছেন। তখন উনি বলছেন যে সেটা মানে দলের ইয়ে নয়, লুক আউট নয়, মানে ওটা দলের মত নয়, ওনাদের মতটা। তাহলে দল বিরোধী কথা বলছেন বিকাশ বাবু, ফিরদৌস বাবু। দেখুন, ওটা পার্টির স্ট্যান্ড পয়েন্ট নয়, এটা তো এড়িয়ে যাওয়া কথা। তা কেন এড়িয়ে যাওয়া কথা? একটা সময় আমরা দেখেছি যে বামফ্রন্ট পার্টি, তার যে নির্দিষ্ট একটা রুল রেগুলেশন আছে, তার একটা কমিটি আছে। যখন সেই নিয়মের বহির্ভূত কেউ কোনো কাজ করেন তখন তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়। মানে একজন বিখ্যাত ব্যক্তিত্ব সোমনাথ চট্টোপাধ্যায়কে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল। কেন? কারণ পার্টির শৃঙ্খলা পরায়ণের মধ্যে তিনি ছিলেন না। যদি বামফ্রন্ট পার্টির, সিপিআইএম বা তার অন্যান্য সংগঠনদের যদি একটা কমন বক্তব্য থাকে যোগ্যদের পাশে আছি, এবং তাদের বক্তব্য যখন তার দলের কোনো ব্যক্তি শুনছে না, তার আইন শৃঙ্খলা ভঙ্গ করছেন, তাই তো উচিত পার্টি থেকে তাকে বহিষ্কার করা। তাই আমরা তাদেরকে, যুবনেত্রী ম্যাডামকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে ঠিক আছে, আপনি বলছেন পাশে আছেন, আপনার কথায় আমরা আশ্বস্ত হচ্ছি সাময়িকের জন্য। দীর্ঘমেয়াদী আশ্বস্ত তখনই হব যদি আপনার পার্টি, সেলিম বাবু, সুজন বাবু বা কোর কমিটির যারা খ্যাতনামা ব্যক্তিত্ব, তারা একটা প্রেস কনফারেন্স করে বাইট দিয়ে বলুক যে সিপিএম পার্টি বা সিপিআইএম পার্টি বা সিপিআইএমএল বা টোটাল যে আমাদের একটা সংগঠন আছে, সবার তরফ থেকে আমাদের বক্তব্য সেগ্রিগেশন আমরা চাই, যোগ্যদের পাশে আমরা থাকতে চাই। বিকাশ বাবুর কোর্টের অবস্থানের সঙ্গে আমরা সহমত নই। এটা মীনাক্ষী ম্যাডাম আমাদের মঞ্চে এসে বলে যাচ্ছেন, কিন্তু তার কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না তার দলের। কারণ মীনাক্ষী ম্যাডাম কিন্তু ডিওয়াইএফআই বলছেন বটে, তিনি কিন্তু সিপিআইএম এর হয়েই কিন্তু ভোটে দাঁড়িয়েছেন বা লড়াই করেছেন। তাই উনি কিন্তু বলছেন, আমরা যখন প্রশ্ন করেছি ডিওয়াইএফ এর বক্তব্য কি আলাদা আর সিপিআইএম এর পার্টির বক্তব্য কি আলাদা, বলছেন না না, আমরা একসঙ্গে একটা আদর্শ নিয়ে চলছি। তো সেই যখন চলছেন, তাহলে বিকাশ বাবুর বক্তব্যের সঙ্গে সিপিআইএম পার্টির যে সহমত নয়, এটা প্রেস কনফারেন্স করে স্পষ্ট বিবৃতি দিয়ে সেলিম বাবু, সুজন বাবু জানিয়ে দিন যে বিকাশ বাবুর বক্তব্যের সঙ্গে আমরা সহমত নই,
আমরা সেগ্রিগেশন চাই, যোগ্যদের পাশে আছি, অযোগ্যদের বের করে দেওয়া হোক, তার জায়গায় উপযুক্ত তথ্য প্রমাণ নথি সহ যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা রাস্তায় বসে অনশন করছে তাদের রিক্রুট করা হোক। এই দাবি আমাদের, এটা ম্যাডামকে জানিয়েছি, তিনি তার পার্টিকে জানান, যদি এটা করতে পারেন আমরা ওয়েলকাম করব। কিন্তু আমরা বিগত কয়েক দফায় মানে বিগত এই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কেস যাওয়া পর্যন্ত শুরু থেকে কিন্তু আমরা দেখেছি বারবার তারা প্যানেল ক্যান্সেলের দাবিটাকেই সবার সামনে নিয়ে এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে এই সিপিএম কর্মীরা তাদের আইটি সেল ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত আমরা যখন এখান থেকে লাইভ ভিডিও করছি, তোমাদের টক শো করছি, সেখানে কমেন্ট করছে না প্যানেল বাতিল করা হোক। অর্থাৎ সিপিএম এর একদম টপ টু বটম পুরো বাহিনী তারা চাইছে প্যানেল বাতিল হোক। সেখানে মীনাক্ষী দেবী এসে এই যে কথাটা বললেন, এটা তো সিপিএম এর মত নয়, তাহলে তিনিও তো শৃঙ্খলা ভঙ্গ করলেন সিপিএম পার্টির। তাহলে বহিষ্কার কে হবে, বিকাশ রঞ্জন না মীনাক্ষী? দেখুন, মীনাক্ষী ম্যাডাম আসার আগেই ওনার ডিওএফ এর আরেকজন মানে যুব নেতা বলবো, ইন্দ্রজিৎ দা, তিনিও এসেছিলেন এবং তিনিও আমাদেরকে বলেছিলেন যে ঠিক আছে, তোমাদেরই বক্তব্য আমি উচ্চ নেতৃত্বকে জানাবো, সেলিমদাকে জানাবো বলেছিলেন। কিন্তু তিনি কি জানিয়েছেন এবং সেখান থেকে তিনি কি রিপ্লাই পেয়েছেন সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আমার মনে হয় যে তার জানানো বক্তব্য এবং সেখান থেকে আসা রিপ্লাই মনে হয় খুব একটা সুখকর হয়নি। তো ইন্দ্রজিৎ দা এই বিষয়ে কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে পারিনি বা মঞ্চে আসতে এখনো পর্যন্ত পারিনি। তাই আমিও ব্যক্তিগতভাবে মনে করছি যে কোথাও হয়তো তাদের মধ্যে যে কি ধারণা আছে আমাদের স্পষ্ট নয়। কারণ সুজনবাবু ইতিমধ্যে কিন্তু বলেছেন ওএমআর রাখার নিয়ম 12 বছর। কোনোদিন কোনো পরীক্ষায় ভারতবর্ষের মানে আমাদের রাজ্যের সিভিল সার্ভিস থেকে আর সেন্ট্রালের সিভিল সার্ভিস মানে ইউপিএসসি পরীক্ষায় সেখানে ওএমআর রাখার নিয়ম 12 বছর কোথাও নেই। হ্যাঁ, সরকার দুর্নীতি করেছে, সরকার চুরি করেছে, সরকার ডাকাতি করেছে, কমিশনকে উড়িয়ে দাও, কমিশনকে গুড়িয়ে দাও, কিন্তু যোগ্যদের গলার উপরে পা চাপিয়ে দিয়ে আর তোমরা রাজনীতি করে বেরিয়ে যাবে, এই রাজনীতি আমরা শিকার হতে চাই না। আমরা শুধু একটা পার্টি নয়, আমরা বিভিন্ন পার্টির রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কারণ ইতিমধ্যে আমি জানতে পেরেছি, আমি এক্ষুনি সেটা মাইকে বলছিলাম আমার এখানে সহযোদ্ধাদের, যে আমি জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টে আগামী দিনে আমাদের হয়ে একজন বিখ্যাত বিজেপির প্রাক্তন একজন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বর্ষিয়ান আইনজীবী তিনি লড়তে চলেছেন। একটা মাত্র এসএলপি, একটা মাত্র পিটিশনার অনিন্দিতা বেরা, তিনিও প্যানেল ক্যান্সেলের দাবি করেছেন। তিনি কিন্তু আনসাকসেসফুল ক্যান্ডিডেট। তিনি বলতে পারেন যে হ্যাঁ আমি হয়তো দুর্নীতির কারণে চাকরি পাইনি, কিন্তু একজন আনসাকসেসফুল ক্যান্ডিডেট এত বছর পরে এসে এতজন সাকসেসফুল ক্যান্ডিডেটকে চ্যালেঞ্জ করছেন এবং একটা মাত্র পিটিশনার, আর তার আইনজীবীর খরচ একটা হিয়ারিং এ 16 to 18 লাখ, 16 থেকে 18 লাখ। এই টাকা কোথা থেকে আসছে? আমি বারবার বলছি, শুধু একটা পার্টি নয়, একাধিক পার্টির রাজনৈতিক চক্রান্তের শিকার। তাই এই মঞ্চ অরাজনৈতিক মঞ্চ, এখানে সমস্ত পার্টিকে আমরা ওয়েলকাম করতে পারি, আমাদের দাবি জানাতে পারি, কারণ আমরা অসহায়। কোনো পার্টির বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত রাগ নেই, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত ক্ষোভও নেই। আমরা আমাদের দাবিটাকে স্পষ্ট করতে চাই, যে বলতে হবে যে যোগ্যদের পাশে আছি, মাঠে এসে বললাম, মঞ্চে এসে বললাম, আর সুপ্রিম কোর্টে বলবো অন্য কথা, এই চক্রান্ত আমরা মানব না। তাই এখানে আসাটাকে আমরা কোনো মতেই আনন্দিত নই, আপ্লুত নই। আমরা শুধু আমাদের দাবি জানিয়েছি, ম্যাডাম আশা করি আমাদের কথা রাখার চেষ্টা করবেন, শুধু এটাই আমাদের বক্তব্য। ওকে, ধন্যবাদ। তো আপনারা শুনলেন পুরো বিস্তারিত, এবং আগামীকাল সুপ্রিম কোর্টে আছে শুনানি সেই বিখ্যাত মামলার, এবং তারপরে সেখানে কি হয় না হয় সেদিকে নজর থাকবে আমাদের সবার। এবং এই বিষয় নিয়ে আগামীকাল কি শুনানি হচ্ছে এই নিয়ে বিস্তারিত ভিডিও কালকে সরাসরি এই ধর্ণা মঞ্চ থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হব। এখনকার মতো রাখছি, প্রত্যেকে মতামত কমেন্ট বক্সে দিন এবং ব্যাপক শেয়ার করুন।